হাই স্টুডেন্ট, সবাইকে গ্রেট ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সান্দ্রতা বা ভিসকোসিটি। এটা ক্লাস 9-এর একটা চ্যাপ্টার। তো প্রথমে আমরা জানব যে তরল যে প্রবাহিত হয় সেটা কত রকমভাবে প্রবাহিত হয়। তাহলে প্রথমে যদি আমরা দেখব হচ্ছে তরল প্রবাহের ধরন বা প্রকার। ঠিক আছে, আচ্ছা, তরল দুরকমভাবে প্রবাহিত হয়। একটা হচ্ছে শান্ত বা ধারারেখ প্রবাহ, আর একটা হচ্ছে অশান্ত বা বিক্ষুব্ধ প্রবাহ। আচ্ছা, একটা ধরো নলের মধ্য দিয়ে, ধরো একটা নল, এর মধ্য দিয়ে একটা তরল প্রবাহিত হচ্ছে এবং এর মধ্যে অনেকগুলো, আচ্ছা এটা একটু বড় করে ছবি না আঁকছি। হ্যাঁ, ধরো একটা নল, তার মধ্য দিয়ে তরল প্রবাহিত হচ্ছে। আমি এখানে চারটে বিন্দু ধরে নিচ্ছি, চারটে কোণা হচ্ছে এ বি সি ডি, এ বি সি ডি। এখানেও বেগ ভি তরলের, এখানেও বেগ তরলের ভি, এখানেও বেগ ভি, আর এখানেও বেগ ভি। সবগুলো হচ্ছে ভি। ভি হচ্ছে আমার তরলের যে বেগ, সেই বেগের মানকে আমি ভি দ্বারা ডিনোট করছি। তাহলে এবং সবকটার কি বেগ কি ভেক্টর রাশি, বেগের দেখছি মান এবং দিক একই দিকে, বেগকে ভি ধরেছি এবং এদিকে সবকটার দিক। এই রকম প্রবাহকে বলা হচ্ছে শান্ত বা ধারারেখ প্রবাহ। তাহলে বলতে পারি যে তাহলে এ প্রথম আমার প্রবাহের ধরন হচ্ছে শান্ত বা ধারারেখ প্রবাহ, যেটাকে আমরা বলি স্টেডি ফ্লো, ধারারেখ প্রবাহ। স্টেডি, ইংলিশটা আরো ক্লিয়ার হবে, দেখো স্টেডি ফ্লো। তার মানে এটার কি প্রথম পয়েন্ট আমি লিখতে পারি যে প্রবাহকালে যে কোনো বিন্দুতে, প্রবাহকালে যে কোনো বিন্দুতে কি হবে না, বেগের মান, প্রবাহীর বেগের মান, অবভিয়াসলি প্রবাহীর বেগের মান ও দিক সর্বদা অপরিবর্তিত থাকবে, সর্বদা অপরিবর্তিত থাকে। এটা হচ্ছে ধারারেখ প্রবাহের একটা বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে যখন প্রবাহ হবে, এই যে কোণাগুলো পরস্পরের সঙ্গে ধাক্কা খাবে না। তাহলে 2 নম্বর পয়েন্টে আমি আসতে পারি, প্রবাহকালে তরলের কোণাগুলির মধ্যে ধাক্কা লাগে না। লিখতে পারি এটা আমি, এটা ধারারেখ প্রবাহের একটা বৈশিষ্ট্য বলতে পারো, মধ্যে ধাক্কা লাগে না। আচ্ছা, এই রকম প্রবাহ হতে গেলে প্রবাহটা খুব ধীর গতির হতে হয়, প্রবাহ খুব ধীর গতিতে হতে হবে। মানে ধীর গতিতে যদি প্রবাহটা হয় তাহলে কিন্তু এইরকম মানে ধারারেখ প্রবাহ বলতে পারি। আচ্ছা, ধরো আরেকটা জিনিস বলি তোমাকে, ধরো অশান্তর আগে, তাহলে আমার দ্বিতীয় হচ্ছে অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ। এটার নাম হচ্ছে টার্বুলেন্স, টার্বুলেন্ট ফ্লো। ধরো একটা এনাকে নল আঁকলাম, কলের নল, এখান থেকে জল পড়ছে। তো এখান থেকে জল পড়বে যখন, এরকম করে জলটা আসবে, এখানে জলটা কী হবে, ছিটিয়ে যাবে। যত নিচে যাবে, কি জলটা ধরো এখানে মেজে আছে, যত নিচে যাবে তো জলের স্পিড তত বাড়বে। তবে নল থেকে যখন জলটা বেরোচ্ছে সেই টাইমটা দেখি এখানে কি বেগ কম এবং স্থির, তাহলে লিখতে পারি বেগ কম ও স্থির। যত নিচের দিকে যাচ্ছে তত কি হচ্ছে, অশান্ত প্রবাহ হচ্ছে না। এখানে বেগটা কী হবে, এলোমেলো, এটা এইদিকে চলে আসছে, এটা এদিকে চলে আসছে, বেগটা কী হচ্ছে, এলোমেলো। এইটাকে যদি আমি ডায়াগ্রামের মধ্যে আঁকি, একটা নলের মধ্যে ডায়াগ্রামে যদি আমি আঁকি এখানে, এবং এখানে স্তর আছে, আমি দুটো দেখাচ্ছি, অনেক স্তর আছে, অনেক স্তর আছে এখানে। হ্যাঁ,
ধরো এখানে এ বিন্দু, এর বেগ হচ্ছে এইদিকে ভি এ, ধরো এখানে বি বিন্দু, এর বেগ এইদিকে ভি বি, এটা এ বিন্দু, ওকে। এটা সি বিন্দু, এর বেগ এইদিকে ভি সি, এটা ধর ডি বিন্দু, এর বেগ এইদিকে ভি ডি। বেগের কি প্রত্যেকটার বেগ কি আলাদা আলাদা, মানে এ হচ্ছে এ কোণার বেগ, যদি আমি লিখে রাখি এখানটাতে, এ কোণার বেগ হচ্ছে ভি এ, বি কোণার বেগ কত না ভি বি, সি কোণার বেগ কত ভি সি, ডি কোণার বেগ কত ভি ডি, ওকে। তাহলে অশান্ত প্রবাহ হচ্ছে কি না কোনো বিন্দুতে, প্রবাহকালের যে কোনো বিন্দুতে বেগের মানার দিক কি এলোমেলোভাবে প্রবাহিত হয়। তাহলে আমি লিখতে পারি প্রবাহকালে যে কোনো বিন্দুতে বেগের মান ও দিক, তুমি যে কোনো বিন্দু ধরতে পারো, সেটা এলোমেলো হবে, এলোমেলো ভাবে পরিবর্তিত হয়, এটা হচ্ছে অশান্ত প্রবাহ, ওকে। আচ্ছা, এবারে আমরা জানবো সন্ধি বেগ। এবারে আমরা কি জানবো সন্ধি বেগ। সন্ধি বেগটা কি ক্রিটিক্যাল ভেলোসিটি। সন্ধি বেগটা কি না প্রবাহীর গতিবেগ সর্বোচ্চ যে গতি পর্যন্ত ধারারেখ থাকে, মানে তার যদি বেশি হয় তাহলে কি হয়ে যাবে, সেটা অশান্ত হয়ে যাবে। তাহলে প্রবাহীর গতিবেগের সন্ধিবেগের যদি আমি সংজ্ঞা লিখি না, প্রবাহীর গতিবেগের যে সর্বোচ্চ মান পর্যন্ত, যে সর্বোচ্চ মান পর্যন্ত তার প্রকৃতি কি থাকবে না ধারারেখ থাকবে, ধারারেখ থাকে। অর্থাৎ মানে কি না যে একটা নির্দিষ্ট মান তার বেশি যখনই হয়ে যাবে না, তখনই কি হবে না অশান্ত বা বিক্ষুব্ধ হয়ে যাবে। তাহলে প্রবাহীর গতিবেগের যে সর্বোচ্চ মান পর্যন্ত তার প্রকৃতি ধারারেখ থাকে, তাকেই সন্ধি বেগ বলে, ওকে। এইবারে আমরা একটা জিনিস জেনে রাখবো, সান্দ্রতাটা কেবলমাত্র অনলি একদম যদি একদম বলতে পারি যে প্রবাহীর ধর্ম, সান্দ্রতা কেবলমাত্র প্রবাহীর ধর্ম। তাহলে একটা পয়েন্ট দিয়ে লিখে রাখতে পারি এখানে আমি, সান্দ্রতা প্রবাহীর ধর্ম। সান্দ্রতা জিনিসটা কি, তাহলে এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সান্দ্রতা কি। আগে আমি সংজ্ঞা লিখবো পুরো, তারপরে ইন ডিটেলস পুরো বোঝাবো সান্দ্রতা কি। তাহলে সান্দ্রতার সংজ্ঞা হচ্ছে যদি বলি যে নিজস্ব ধর্মের জন্য কোনো, যে নিজস্ব ধর্মের জন্য কোনো প্রবাহী তার অভ্যন্তরস্থ, তাহলে যে নিজস্ব ধর্মের জন্য কোনো প্রবাহী তার অভ্যন্তরস্থ বিভিন্ন স্তর, একটা প্রবাহী যখন প্রবাহিত হবে তার অভ্যন্তরে কতগুলো অনেকগুলো স্তর থাকবে। তাহলে বিভিন্ন স্তরগুলির আপেক্ষিক গতির বিরুদ্ধে যে বাধা সৃষ্টি করে, স্তরগুলির আপেক্ষিক গতির বিরুদ্ধে যে বাধার সৃষ্টি করে, আপেক্ষিক গতির বিরুদ্ধে যে বাধার সৃষ্টি করে তাকে কি বলে না সান্দ্রতা বলে, তাকে প্রবাহীর সান্দ্রতা বলে, তাকে প্রবাহীর সান্দ্রতা বলে। তাহলে যে নিজস্ব ধর্মের জন্য, এটা প্রবাহীর একদম নিজস্ব ধর্ম, কোনো প্রবাহী তার অভ্যন্তরস্থ বিভিন্ন স্তর, মানে একটা যদি প্রবাহ যদি এরকম একটা প্রবাহিত হতে পারে, তাহলে এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা পুরোটা একটা ধরো নলের ভিতরে যাচ্ছে, তাহলে প্রত্যেকটা একটা স্তর, এই স্তরগুলোর আপেক্ষিক গতির বিরুদ্ধে যে বাধা সৃষ্টি করে, সরি এবারে ছবি দেখা যাচ্ছে, তো এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর, এগুলো প্রত্যেকটা একটা স্তর। তো এই স্তরগুলো তার আপেক্ষিক গতির বিরুদ্ধে যে বাধা সৃষ্টি করে তাকে বলা হচ্ছে সান্দ্রতা, ওকে।
এটা আমি ফ্লো চার্টের মাধ্যমে দেখাই যে কীভাবে সান্দ্রতা জিনিসটা কী। আমি পুরো ফ্লো চার্টের মাধ্যমে ডিটেলস বোঝানোর চেষ্টা করছি এটাকে। আশা করি এটা দেখলে তোমরা পুরোটাই বুঝতে পারবে। ধরো একটা শান্ত প্রবাহ আছে, ধরো এখানে একটা স্থির এটা কঠিন কোনো একটা তল, এটা কিন্তু কঠিন অনুভূমিক তল, এটা মনে রাখতে হবে, তার মধ্যে কোনো কিছু যাচ্ছে এবং স্থির, এটা হচ্ছে স্থির কঠিন অনুভূমিক তল। এর মধ্যে একটা শান্ত প্রবাহ যাচ্ছে, শান্ত প্রবাহ। তাহলে কি প্রবাহ এটা? না শান্ত প্রবাহ। আচ্ছা, এবারে প্রবাহটাকে কতগুলো আমি স্তরে ভাগ করি, এই প্রবাহটাকে আমি কতগুলো স্তরে ভাগ করছি। ওকে, তো আমি 4টে স্তর কল্পনা করে নিচ্ছি। ধরো এই একটা স্তর, এই একটা স্তর, এই একটা স্তর, 4টে স্তর। তাহলে এটা 1 নম্বর দিই, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। প্রত্যেক স্তরের বেগ দেখছি, এই স্তরের বেগ হচ্ছে এদিকে V1, এই স্তরের বেগ হচ্ছে V2, V3, V4। প্রবাহ হচ্ছে এদিকে আমার প্রবাহটা চলছে, এদিকে আমার প্রবাহ চলছে। প্রত্যেক স্তরের আমি বেগ নিয়ে নিচ্ছি V1, V2, V3 অ্যান্ড V4। আচ্ছা, সবচেয়ে নিচে যে স্তরটা আছে, তো এইখানে কি আছে? কঠিনটা আছে, পরে এখানে কঠিন আছে। কঠিনটা কি আছে? স্থির আছে। এ এগোতে চাইবে, এ বাধা দেবে। কঠিনটা আছে 1 নম্বর স্তর, এগোতে যাবে, তাই করবে, বাধা দেবে। তাহলে প্রথম যদি পয়েন্ট লিখি, সবচেয়ে নিচের স্তর যা কঠিনের তলের উপর আছে, যা কঠিন তলের উপরে আছে, তাহলে সেখানে হবে, সেখানে কঠিনের তল আর এই যে প্রবাহটা আছে তার স্পর্শ থাকা তরলের মধ্যে কি আকর্ষণ বলটা অনেক বেশি হবে। তাহলে আকর্ষণ বলটা তাহলে এইটার ক্ষেত্রে বেশি হবে, এর ওপরে যত উপরের দিকে উঠবে তত কি হবে? কম হতে থাকবে। কারণ কি? এটা স্থির কঠিন, তাহলে এটা কঠিন অণু আর এখানে তরলে একটা অণু, এর মধ্যে কি আকর্ষণ বলটা অনেক বেশি হবে। তাহলে সবচেয়ে নিচের স্তর যা কঠিন তলের ওপরে আছে, সেখানে কঠিন তলের অণু ও তার স্পর্শে থাকা তরলের অণুর মধ্যে, তার স্পর্শে থাকা তরলের অণুর মধ্যে আকর্ষণ বল কি হবে? না বেশি হবে। আকর্ষণ বল বেশি হবে, কিন্তু তরল স্তরের অণু দ্বারা তার উপরের তরল স্তরের অণু দ্বারা আকর্ষণ বল কি হবে? অপেক্ষাকৃত কম হবে। আকর্ষণ বল অপেক্ষাকৃত কম হবে। লাইনটা আমি আবারও বলছি যে সবচেয়ে নিচের স্তর যা, এই যে সবচেয়ে নিচের স্তর এটা যা কঠিন তলের ওপরে আছে, সেখানে কি হবে? না কঠিন তলের অণু ও তার স্পর্শে থাকা, কঠিন তলের অণু আর তার স্পর্শে থাকা তরলের মধ্যে কি হবে? আকর্ষণ বল, এই দুটোর মধ্যে কি হবে? আকর্ষণ বলটা খুব বেশি হবে। তার ওপরের তরল স্তরের অণু দ্বারা কি হবে? আকর্ষণ বলটা অপেক্ষাকৃত কম হবে। তাহলে এবারে দ্বিতীয় পয়েন্টে আমি আসতে পারি। এই যে 2 নম্বর স্তর, সরি 1 নম্বর স্তর, নিচে সবচেয়ে নিচে আছে 1 নম্বর স্তর। 1 নম্বর স্তর, ওকে সরি ঠিকই বলছিলাম, 2 নম্বর স্তর। তাহলে 2 নম্বর স্তরে কি স্পিড বেশি, 1 নম্বর স্তরে কি স্পিড কম। তাহলে 2 নম্বর স্তর কি চাইবে? 1 নম্বরকে টেনে নিয়ে যেতে চাইবে। তাহলে 2 নম্বর স্তর চাইবে 1 নম্বর স্তরকে টেনে সামনের দিকে নিয়ে যেতে, টেনে সামনের দিকে নিয়ে যেতে। কিন্তু নিচের তল কি করবে? তার বেগটা কমাতে চাইবে। কিন্তু নিচের তল 1 নম্বর স্তরের বেগ কমাতে চাইবে। 1 নম্বর স্তরের বেগ কি করবে? না কমাতে চাইবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? দেখো ভালো করে ক্লিয়ার করো।
2 নম্বর স্তর চাইবে কি, 2 নম্বর স্তর চাইবে 1 নম্বরকে টেনে সামনের দিকে নিয়ে যেতে, কিন্তু কঠিন তল কি চাইবে, তাকে পেছনের দিকে এ চাইছে এদিকে সামনে নিয়ে যেতে, এ পেছন দিকে কী করবে, টেনে ধরে থাকবে। তাহলে কী হবে, একটা আপেক্ষিক গতি সৃষ্টি হবে না। তো আমি সান্দ্রতার সংজ্ঞাটা কী বলেছি, যে আপেক্ষিক গতির যে ধর্মের জন্য আপেক্ষিক গতির বিরুদ্ধে একটা বাধা সৃষ্টি করছে, তাকেই সান্দ্রতা বলে। আচ্ছা, এই যে ঘটনাটা সেরকমভাবে 3 নম্বর কী চাইবে, সামনে যেতে চাইবে, 2কে সঙ্গে নিয়ে যেতে চাইবে, 1 তাই করবে, টেনে ধরবে। 4 কী করবে, সামনে যেতে চাইবে, 3কে সঙ্গে নিয়ে যাবে, কিন্তু 2 কী করবে, তাকে পেছন দিকে টেনে ধরবে। তাহলে এই স্তর মানে এই প্রক্রিয়াটি পরপর চলতে থাকবে। এই প্রক্রিয়াটি পরপর স্তর বরাবর উপরে চলতে থাকবে। তার মানে সবথেকে বেশি বেগ কার হবে না V4, তার থেকে কম হবে V3, তার থেকে কম হবে V2, তার থেকে কম হবে কত V1। তো এই কারণে যে বেগের যে হ্রাস পরপর দুটি স্তরে একে অপরের সাপেক্ষে যে বেগ কমার হ্রাস, এটাই তো আপেক্ষিক গতি। একটার সাপেক্ষে আরেকটার যে বেগ কমে যাচ্ছে, এটাই তো আপেক্ষিক গতি। তাহলে এই যে কারণটা, এইটাই হচ্ছে সান্দ্রতার সৃষ্টি করছে, সান্দ্রতার সৃষ্টি হলো। এই যে কারণটা, এটাই হলো সান্দ্রতার সৃষ্টি। ক্লিয়ার? আচ্ছা, এবারে হচ্ছে তাহলে সান্দ্রতাকে আমি একটা বলতে পারি যে এটা অভ্যন্তরীণ ঘর্ষণ, এ বেগের আপেক্ষিক গতির বিরুদ্ধে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে এটা আপেক্ষিক গতি মানে টেনে যাচ্ছে মানে কি, এটা হচ্ছে একটা অভ্যন্তরীণ ঘর্ষণ। আচ্ছা, এই সান্দ্রতাজনিত যে ঘর্ষণ বলটা, সান্দ্রতাজনিত যে ঘর্ষণ বল, তাকেই আমরা একটা নাম দিতে পারি, সেটার নাম হচ্ছে সান্দ্র বল। তাহলে সান্দ্র বলটা কী কাজ করবে না, এই বলটা কি কাজ করবে না, যা প্রবাহীর এই সান্দ্র বল যদি বলি যে কী কাজ সান্দ্র বলের, না যা প্রবাহীর বিভিন্ন স্তর সংলগ্ন বিভিন্ন স্তরগুলির আপেক্ষিক গতির বিরুদ্ধে কাজ করে, বিভিন্ন স্তরগুলির আপেক্ষিক গতির বিরুদ্ধে কাজ করে। ক্লিয়ার এই জায়গাটা? তাহলে সান্দ্রতাজনিত যে ঘর্ষণ বল তাকেই বলা হচ্ছে কি না সান্দ্র বল বলছি। এবং এই যে সান্দ্র বলের কাজ কি, এই সান্দ্র বলের কাজটা হচ্ছে যে প্রবাহের যে বিভিন্ন স্তর আছে, সেই স্তরগুলির আপেক্ষিক গতির বিরুদ্ধে এটা কাজ করবে। ওকে, এইবারে আমরা আসবো, সেটা হচ্ছে সান্দ্রতার ঘর্ষণ আলাদা কোথায় আমরা দেখি। এটাও তো একটা ঘর্ষণ বলছি, তাহলে দেখি এখানে আমরা সান্দ্রতা ও ঘর্ষণ তাহলে আলাদা কোথায় দেখি। আমরা বলছি এটাও একটা ঘর্ষণ, তাহলে আলাদা কোথায় আমরা দেখি। আচ্ছা, তাহলে আমরা দুটো আমরা ভাগ করে নিই যে কি বিষয়ে আলাদা দেখি। এইখানে লিখি ঘর্ষণ আর এখানে লিখি সান্দ্রতা। ওকে, তো আমি দেখি স্পর্শতলের ক্ষেত্রফল। প্রথম পয়েন্ট আমরা নিই স্পর্শতলের ক্ষেত্রফল। তো আমরা যেটা ঘর্ষণ যখন পড়েছি তখন দেখছি স্পর্শতলের ক্ষেত্রফলের উপর কি ঘর্ষণ কি নির্ভরশীল নয়, কিন্তু সান্দ্রতা স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। যত বেশি স্পর্শতল থাকবে তত বেশি সান্দ্রতা আসবে। আচ্ছা, 2 নম্বর আপেক্ষিক বেগ, মানে একটা স্তরের সাপেক্ষে আরেকটা স্তরের যে বেগ, ঘর্ষণ আপেক্ষিক বেগের উপর নির্ভরশীল নয়, সান্দ্রতা কি নির্ভরশীল। তাহলে দুটোর মধ্যে তফাৎটা বোঝা গেল। স্পর্শতলের ক্ষেত্রে ঘর্ষণ নির্ভরশীল নয়, সান্দ্রতা কিন্তু নির্ভরশীল। আপেক্ষিক বেগ এর উপর কিন্তু সান্দ্রতা নির্ভরশীল, কিন্তু ঘর্ষণ নির্ভরশীল নয়। আচ্ছা, আরেকটা জিনিস দেখবো আমরা, যে তরলের যদি সান্দ্রতা বেশি হয়, তাহলে আমরা দেখি আরও লিখি তরলের সান্দ্রতা বেশি হলে কি হয় না, সচলতা কম হয়। সচলতা যেটাকে আমরা ইংলিশে বলি আমি মোবিলিটি।
কম হয়। তাহলে উল্টোটা বলতে পারি যে তরলের সান্দ্রতা কম হলে সচলতা কী হবে না বেশি হয়। এই বলে দিচ্ছি, ডিটেলস বলে দিচ্ছি। ধরো জল, একটা মেজে আছে, এটা ধরো মেজে আছে, মেজের উপর একটা জল আমি ফেলছি, এখান থেকে জল ফেলছি ধরো। আচ্ছা, মেঝেতে যদি জলটা ফেলি, জলটা কী হবে দ্রুত চারদিকে ছড়িয়ে যাবে না, এদিকে জলটা তার চারদিকে খুব দ্রুত ছড়িয়ে যাবে। তাহলে লিখতে পারি এটা সচলতা মানে দ্রুত ছড়িয়ে পড়বে আর কি, দ্রুত ছড়িয়ে যায়। আচ্ছা, আবার একই পাত্র ধরো, যে পাত্র থেকে জল ফেলেছিলাম সেই পাত্র থেকে আমি গ্লিসারিন ফেলছি। কি ফেলছি না গ্লিসারিন ফেলছি। তাহলে গ্লিসারিনটা কী হবে কম ছড়বে, তাহলে সান্দ্রতাটা কি এর বেশি, তাহলে কি সান্দ্রতা এর বেশি, তাই কি হবে বেশি, তাই কি সচলতা কম। ক্লিয়ার এখানে যে সচলতা ব্যাপারটা কি পুরোটা ক্লিয়ার করতে পেরেছি আমি এখানে। আচ্ছা, আমি আর একটা জিনিস বলবো, সান্দ্রতাঙ্ক। সান্দ্রতাঙ্ক জিনিসটা কি? সান্দ্রতাঙ্কটাকে বলা হচ্ছে কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি। সান্দ্রতাঙ্ক হচ্ছে এর সংজ্ঞাটা এটা হবে যে একক দূরত্বে অবস্থিত, আমি দূরত্বটা ধরে নিচ্ছি একক, একক দূরত্বে অবস্থিত দুটি প্রবাহী স্তরের মধ্যে, তাহলে দুটো প্রবাহী স্তর তাদের মধ্যে দূরত্বটা আমি একক ধরে নিচ্ছি। তাহলে একক দূরত্বে অবস্থিত দুটি প্রবাহী স্তরের মধ্যে, দুটি প্রবাহী স্তরের মধ্যে একক আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগটা কত না একক, একক আপেক্ষিক বেগ বোঝায় রাখতে কি করতে হবে না প্রবাহীর যে কোনো স্তরের সঙ্গে, প্রবাহীর যে কোনো স্তরের সঙ্গে একক যে প্রবাহীর যে কোনো স্তরের সঙ্গে একক ক্ষেত্রফলে, প্রবাহীর যে কোনো স্তরের সঙ্গে একক ক্ষেত্রফলে স্পর্শকীয়ভাবে, কিভাবে না স্পর্শকীয়ভাবে যে বল প্রয়োগ করতে হয়, যে বল প্রয়োগ করতে হয় তাকে ওই প্রবাহীর সান্দ্রতাঙ্ক বলে। ক্লিয়ার এখানটা বললাম না একক দূরত্বে অবস্থিত দুটো প্রবাহী স্তর, তার দুটো যে প্রবাহীর যে আমার স্তর ছিল তাদের দূরত্বটা আমি কি ধরছি একক, তাদের মধ্যে যে আপেক্ষিক বেগটা রাখবো সেটাকে আমার কি রাখতে হবে না একক রাখতে হবে। তাহলে একটা স্তরের আপেক্ষিক বেগটা একক একই রকম রাখার জন্য কি করতে হবে আমাকে একটা বল প্রয়োগ করতে হবে, সেই বল প্রয়োগটা স্পর্শকীয়ভাবে করতে হবে, তাকেই বলা হচ্ছে সান্দ্রতাঙ্ক। এর এককটা জানতে হবে আমাকে পয়েজ। তাহলে সান্দ্রতাঙ্কের একক কি না পয়েজ। এটা অনেক সময় শর্ট কোশ্চেন হিসেবে আসে যে সান্দ্রতাঙ্কের একক কি, তো সান্দ্রতাঙ্কের একক হলো পয়েজ। আর একটা মনে রাখবে মাত্রীয় সংকেতটা মনে রাখবে ml⁻⁻1 T⁻⁻1, এটা হচ্ছে সান্দ্রতাঙ্কের মাত্রীয় সংকেত। তো পড়াশোনা করতে থাকো, থ্যাংক ইউ।